গ্যাংটক সিকিমকে বয়কট করুন, ব্যান করুন, এখানে একদম বেড়াতে আসবেন না। যারা নেক্সট সিকিম আসার প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। বাঙালির পাহাড় ভ্রমণ মানেই দার্জিলিং, আর দার্জিলিংয়ের পরে যে স্থানটির কথা মাথায় আসে তা হলো সিকিম রাজ্যের গ্যাংটক। কী করে পৌঁছাবেন সিকিম, তাহলে চলুন জেনে নেওয়া যাক। এর জন্য আপনাকে আসতে হবে শিয়ালদা বা হাওড়া স্টেশনে। সেখান থেকে এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার প্রচুর ট্রেন পেয়ে যাবেন। আমি কিছু ট্রেনের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ট্রেন শিয়ালদা থেকে। হ্যালো বন্ধুরা, আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি জাংশন। আমি এখন শিয়ালদাতে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে পড়েছি। ট্রেনটা ছাড়তে এখনও প্রায় 10-15 মিনিট দেরি হবে। এছাড়াও কেউ চাইলে দমদম থেকে বাগডোগরা পর্যন্ত ফ্লাইটেও যেতে পারেন। এখন বাজে 8:03, শিলিগুড়িতে চলে এসেছি। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমার গ্যাংটক। আপনারা চাইলে শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। শিলিগুড়ি জাংশনের একদম পাশেই রয়েছে এনবিএসটিসি বাস স্ট্যান্ড, আর তার ওপারেই রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড। আমরা এখানে কোনো গাড়ি পেলাম না, লাস্টে বাসের টিকিট কেটে নিলাম। সকাল থেকে শুধুমাত্র গাড়ির জন্য ওয়েট করে করে অনেক টাইম কাটিয়ে দিয়েছি। এখন পেয়েছি, কিন্তু পুরো গ্যাংটক অবধি পাইনি টিকিট। গাড়ি চেঞ্জ করে করে যেতে হবে। আজকে বাসেরও প্রবলেম খুব, আর বাইরে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি পেতেও খুব অসুবিধা হচ্ছে। একটা শেয়ার গাড়িতে প্রায় 800-900 টাকা করে পার পার্সন নিচ্ছে, যার কাছ থেকে যেটা নিয়ে পারে। রিজার্ভ গাড়ি 8000-9000 এরকম চাইছে। তো আজকে খুবই প্রবলেম বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া বা গাড়ি পাওয়া। গ্যাংটক যাবার গাড়ি ভাড়ার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। চলেছি রামমোহন রায় ব্রিজের ওপর দিয়ে। শিলিগুড়ি ন্যাশনাল পার্ক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। অনেক সময় এই রাস্তা দিয়ে হাতি গন্ডারকেও রাস্তা পারাপার করতে দেখা যায়। সমতল ভূমি ছেড়ে ধীরে ধীরে প্রবেশ করলাম পাহাড়ি রাস্তায়। একদিকে পাহাড়, আঁকাবাঁকা পথ, অন্যদিকে বয়ে গেছে তিস্তা নদী। কে বলেছে পাহাড়ে গরম নেই? প্রচণ্ড গরম। এখন প্রায় 2.5 ঘন্টা বাস জার্নি করে রংপোতে এসে নেমেছি। এখান থেকে আবার গাড়ি করে যাব গ্যাংটক। এই রংপোকে বলা হয় সিকিমের প্রবেশদ্বার। এখান থেকে আমরা লাঞ্চ সেরে নিলাম, এবার চললাম গ্যাংটকের দিকে। ফাইনালি চলে এসেছি দেওরালি স্ট্যান্ডে। আমাদের গাড়িটা আর এমজি রোড অব্দি যাচ্ছে না, বলছে এখানেই পার্কিং ওনাদের। তো দেওরালি থেকে এখন আবার একটু ট্যাক্সি নিয়ে এমজি রোড অব্দি যেতে হবে, হোটেল অব্দি। এখানে আমরা রংপো থেকে গাড়ি নিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো লেগে গেল গ্যাংটক। দাঁড়িয়ে আছি হোটেলের একদম সামনে। এখান থেকে এমজি মার্গ মাত্র 5 মিনিটের হাঁটা পথ। হোটেলের রিসেপশন থেকে দেখে নিলাম সাইট সিইং পয়েন্টগুলো। আমাদের হোটেলটা ছিল একদম রোড সাইডে, আর রুমটা ছিল টপ ফ্লোরে, তাই ভিউটা খুব ভালো পেয়েছি। রুমটা বেশ বড়, আর একটা কিং সাইজের বেড, বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে রেস্ট করে এখন রেডিও হয়ে গেছি। একটুখানি এমজি মার্গের দিকে যাব এখন ঘুরতে। প্রথম দিনের সন্ধ্যাটা এমজি মার্গে ঘুরে কাটান। রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন। আমি এসেছি ফুল পিক সিজনে, দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের ভিড়। এখানেই দেখতে পাবেন প্রচুর এজেন্সি অফিস। এখান থেকে চাইলে সাইট সিইংয়ের গাড়িগুলো বুকিং করতে পারেন, তবে একটু ভেবেচিন্তে বুকিং করবেন, না হলে এরা কিন্তু আপনাদেরকে লুটে নেবে। আর এরা এই করতেই এখানে বসে আছে। আমাদের আগামীকালের প্ল্যান নর্থ সিকিম। এবার রেড পান্ডাটাকে দেখাবো খুব সুন্দর করে কাছে। তাও আমাদের ওখানে থেকে বেটার। দার্জিলিং একটা বেস্ট। সবাইকে একটা কথা বলে রাখি, যারা মনে করছেন যে গ্যাংটকে ঘুরতে আসবেন,
আর গ্যাংটক মানে খুব ঠান্ডার জায়গা তা কিন্তু নয়। এপ্রিল, মে অ্যান্ড জুনে যারা এখানে ঘুরতে আসবেন একদমই একগাদা শীতের পোশাক আনার দরকার নেই। দেখতেই পাচ্ছেন চারিদিকে শীতের পোশাক কেউ পরে নেই, একদমই ঠান্ডা নেই। এখন রাত্রেবেলা তাও গরম লাগছে হাঁটতে গিয়ে। হ্যাঁ, যদি জিরো পয়েন্টে যেতে চান বা নাথুলাতে যেতে চান তার জন্য অবশ্যই আনতে হবে শীতের পোশাক, কিন্তু গ্যাংটকের এমজি মার্গে ঘোরার জন্য বা লোকাল সাইট সিনের জন্য কোনো ভারী শীতের পোশাকের দরকার নেই। এমজি মার্গে প্রায় 2 ঘন্টা হাঁটাহাঁটির পরে লাস্টে এসে একটু বসার জায়গা পেয়েছি, এতটাই ভিড় এখানে। এখন দাঁড়িয়ে আছি শেরে পাঞ্জাব রেস্টুরেন্টের সামনে। এখান থেকে সোজা বাঁদিকের রাস্তাটায় গেলেই হচ্ছে লালবাজার, সেখান থেকেও আপনারা সাইট সিইংয়ের গাড়ি বুক করতে পারেন। আমাদের রুমের সামনে থেকে রাত্রের বেলার ভিউটা দেখুন, কি দারুণ লাগছে দেখতে। গুড মর্নিং গ্যাংটক। সকালবেলার দৃশ্যটাও কোনো অংশে কম নয়। মেঘগুলো কেমন খেলে বেড়াচ্ছে পাহাড়ের গা দিয়ে দেখুন। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই গ্যাংটক শহরে বহু মানুষ ছুটে আসে বরফ দেখতে এবং পাহাড়ের মনোরম পরিবেশ উপভোগ করতে। সকাল সকাল রেডি হয়ে গেছি নর্থ সিকিম যাব বলে। ব্রেকফাস্ট ওনারা রুমেই দিচ্ছিলেন, কিন্তু আমরা নেমে এসেছি তাই ডাইনিংয়ে বসেই খেয়ে নিচ্ছি। সিকিম যাওয়ার গাড়ি ছাড়বে বাজরা স্ট্যান্ড থেকে, তো আমরা সেখানেই যাব। আর আমাদের এই প্যাকেজটা বুকিং করিয়ে দিয়েছে হোটেল থেকেই, নিউ হরাইজন ট্রাভেল এজেন্সির সাথে। এখন আমি রয়েছি বাজরা স্ট্যান্ডে। এখানে এসেছি, এখান থেকে নর্থ সিকিমের গাড়ি আমাদের। তো নর্থ সিকিম যাব, তবে একটু মনটা খারাপ হয়ে গেছে। ওয়েদারটা দেখুন, পাহাড়ের ওয়েদার কখন যে কীরকম হয়ে যায় বোঝা মুশকিল। সকালবেলা এত ভালো ওয়েদার, বেলা বাড়ার সাথে সাথেই একটু ওয়েদারটা খারাপ হয়ে গেছে, ঝিরঝিরি বৃষ্টিও পড়ছে। তো দেখা যাক, একটু পরেই গাড়ি ছাড়বে। নর্থ সিকিমে লাচেন যেহেতু বন্ধ, তাই আমাদের গন্তব্য লাচুং। গ্যাংটক থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে লাচুংয়ের দিকে। আর আমাদের আজকের গল্পটা শুরু এখান থেকেই। মাত্র 30 কিলোমিটার দূরে তাসি ভিউ পয়েন্টের সামনে এসেই আমাদের গাড়ি খারাপ হয়ে গেল। সময় কাটানোর জন্য বাধ্য হয়ে তাসি ভিউ পয়েন্টটা ঘুরে দেখলাম, বাট বৃষ্টির মধ্যে কোনো ভিউই এখান থেকে পেলাম না। বাজরা স্ট্যান্ড থেকে যত তাড়াতাড়ি গাড়িতে উঠবেন ততই তাড়াতাড়ি নর্থ সিকিম পৌঁছাতে পারবেন। কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সির অ্যারেঞ্জমেন্ট এতটাই বাজে যে ওনারা গাড়ি ছাড়তেই 12টা বাজিয়ে দিলেন। মাত্র 1 ঘন্টা আসার পরেই গাড়ির অবস্থা এতটাই খারাপ হলো যে ড্রাইভার এই গাড়ি নিয়ে আর পাহাড়ে চড়তে রাজি নন। আর এজেন্সিও বুকিংটি ক্যান্সেল করে টাকা হজম করার টেন্ডেন্সিতে। কিন্তু আমরাও নাছোড়বান্দা, নর্থ সিকিম আমরা যাবই, টাকা দিয়েছি বস। এই 10 জন মিলে এজেন্সিকে চাপ দিয়ে গ্যারেজ থেকে গাড়ি ঠিক করিয়ে আনা হলো। 3 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রায় 4টে নাগাদ রওনা দিল গাড়ি লাচুংয়ের উদ্দেশ্যে। রাস্তায় ছোট বড় অনেক ওয়াটারফলস বেঁধেছিল, কিন্তু আমাদের গাড়ি সোজা গিয়ে দাঁড়ালো 7 সিস্টার ওয়াটারফলের সামনে। 7 সিস্টার ওয়াটারফলসের একদম সামনে আছি। জলের সাউন্ডে আর আমার কথা কিছু শোনা যাচ্ছে না। ওয়াটারফলসটির এমন সুন্দর দৃশ্য দেখে মন একদম ভালো হয়ে গেল। কিছুক্ষণ আগে নর্থ সিকিম আসার প্ল্যানটা যে বরবাদ হয়ে যাচ্ছিল, সেটা এই ঝর্ণার সামনে এসে ভুলে গেলাম পুরোপুরি। এখানে ঘুরতে এসে ট্রাভেল এজেন্সির হাতে পুরোপুরি টাকাটা দিয়ে দেবেন না কখনোই, কারণ ওরা টাকা পুরো নিয়ে নেওয়ার পরে আর আপনাদের কোনো দায়িত্বই নেবে না। পাহাড়ের গায়ের এই ভাসা ভাসা মেঘগুলো দেখতে দেখতে পুরো বিকেলটাকে খিদে পেটে কাটিয়ে দিলাম। লাঞ্চটা ওনাদেরই দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই টাইমটা রাস্তাতে কাটিয়ে দিয়েছি দাঁড়িয়ে থেকে। ড্রাইভার ও ট্রাভেল এজেন্সির উপর রুষ্ট, কারণ এই গাড়ির কন্ডিশন একদমই পাহাড়ে ওঠার উপযুক্ত ছিল না। গাড়ি এসে দাঁড়ালো একটা ফাঁকা জঙ্গলের মধ্যে। বলল আমাদের লাঞ্চ করতে হবে এখানে। পাহাড়ের উপরে একটা ছোট্ট ঘরে গিয়ে দেখলাম খাবার রয়েছে। এ এক ভীষণ ভয়ঙ্কর রোমাঞ্চকর অভিজ্ঞতা। কেউ কোনো কথা না বলে ঝটফট খাবারটা নিয়ে খেয়ে নিলাম। এটাই হলো আমাদের লাঞ্চ টাইম। সন্ধ্যা তখন 6:30 বাজে। মেনুতে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল আর এগ কারি। এরপর আমাদের গাড়ি আবার রওনা দিল লাচুংয়ের উদ্দেশ্যে।
রাত বাজে 12টা, এখন ঘটলো আরও বড় বিপত্তি, আর সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাচুংয়ে ফাইনালি পৌঁছে গেছি, কিন্তু আজকে সারাদিনে যা পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছি আমার ভিডিওতে আমি ধীরে ধীরে সবই শেয়ার করব। নর্থ সিকিমে যারা আসতে চাইছেন একটু ভেবেচিন্তে প্ল্যান করবেন। এখানকার রাস্তার কন্ডিশন একদম ভালো না, প্রচণ্ড পরিমাণে লাইফ রিস্ক নিয়ে আমরা এখানে পৌঁছেছি। ফাইনালি রাত 12:30টার সময় পৌঁছেছি। দুপুর 12টার সময় রওনা দিয়েছি। গাড়ি বারবার খারাপ হচ্ছে, বারবার ব্রেক ফেল করছে, প্রচণ্ড রিস্ক নিয়ে এখানে এসেছি। কাল জানি না ঘুরতে কতটা পারবো, তবে যারা প্ল্যান করছেন রিসেন্টলি আসার জন্য একটু ধৈর্য ধরুন। রাস্তাটা ভালো হোক, যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হোক, তারপরে এখানে আসবে। লাচুংয়ে আমাদের হোমস্টে এটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। অবাক করা বিষয় হলো রাত 12:30টা বাজে, কিন্তু ওনার এখনও জেগে আছেন আমাদের ওয়েলকাম করার জন্য। ঝটফট ফ্রেশ হয়ে বললেন ডিনারটা সেরে নিতে। খাওয়ার মুড কারোরই নেই, কিন্তু পেটে খিদে, তাই খেতেই হবে। মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপির একটা সবজি আর চিকেন। ভাতটা নিয়ে একটু বলে রাখি, দেখতেই শুধুমাত্র সাদা, কিন্তু মনে হচ্ছিল চালই চিবিয়ে খাচ্ছি। এভাবেই রাতটা কাটলো, কারোর আর ঘুম হলো না। গুড মর্নিং লাচুং। ওয়াও, দারুণ পাহাড়ের চূড়ায় এই যে এই পজিশনে বরফ জমে আছে, দেখা যাচ্ছে এখান থেকে। এই পাহাড়ের চূড়াটায় বরফ জমে আছে, এটাতেও বরফ জমে আছে। রোদ উঠেছে পাহাড়ে, দারুণ লাগছে ভিউটা। ভালো একটা রুম পেয়েছি এখানেও, একদম ফ্রন্ট সাইড। মনে হচ্ছে হাত বাড়ালেই গাছপালাগুলো ধরতে পারবো, কিন্তু নয়, বেশ দূরে। নর্থ সিকিমে এসে দিনের শুরুটা হলো এভাবে। ট্রাভেল এজেন্সি কোনো খোঁজই নিলেন না আমরা কিভাবে সাইট সিইং করবো বা কিভাবে গ্যাংটক ফিরে যাব। কিন্তু আমরা ঘুরতে এসেছি, দিনটাকে এভাবে নষ্ট করব সেটা ভেবেই একটা লোকাল গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে নিলাম এক্সট্রা 7,000 টাকা খরচা করে, যিনি 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি ঘুরিয়ে দেখাবেন। আর ট্রাভেল এজেন্সি ওনারা তো কখনো ফোন তুলে বলে দেখছি, বা কখনো ফোন তোলেনি না। আমরা এখন সাইট সিইংয়ের জন্য বেরোচ্ছি। 5টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে। তো যাই, ওয়েদার মোটামুটি ভালোই আছে, রোদ উঠেছে। লাচুং আমাদের হোটেল থেকে বেরিয়েছি 0 পয়েন্টে যাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট আমরা 0 পয়েন্টেই যাব। তো যাওয়ার পথে এই ভিউটা পেলাম, পাহাড়টা মনে হচ্ছে আকাশে মিশে গেছে। দেখুন, এতটা উপরের দিকে তাকিয়ে দেখতে হচ্ছে, মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে। এই রাস্তা দিয়ে যেতে যেতেই আপনি 24 ভ্যারাইটিস অফ রডোডেন্ড্রন দেখতে পাবেন, তাতে আবার রকমারি ফুল ফুটে আছে। ইয়ামথাং ভ্যালিতে আমরা পরে আসব। আর হট স্প্রিংয়েও আমরা দাঁড়ালাম না, এগিয়ে চললাম সামনের দিকে। ফাইনালি পৌঁছে গেছি 0 পয়েন্ট। যেহেতু পিক সিজনে এসেছি তাই এখানে কোনো বরফ নেই, আর বরফ থাকলে একদম 0 পয়েন্টে গাড়ি পৌঁছাতো না। আমরা গাড়ি নিয়ে মেইন 0 পয়েন্টে পৌঁছে গেছি। আমাদের ব্রেকফাস্ট ওখানে করা হয়নি, ওনারা বলেছেন যে 0 পয়েন্টে গিয়েই ব্রেকফাস্ট দেবেন, তো এখান থেকে আমরা সেটা সেরে নেব। দূরে সামান্য একটু বরফ দেখা যাচ্ছে, কিন্তু ওটা এতটাই ওপরে যে ওখানে ওঠা সম্ভব নয়। আর 0 পয়েন্টে বেশিক্ষণ দাঁড়ানোও সম্ভব নয়, শ্বাসকষ্টর প্রবলেম হতে পারে। গাড়ি যেহেতু অনেকটা উপরে উঠে আসছে, তাই আসার পথে পপকর্ন বা চকলেট খেতে থাকবেন, বা নেমে কোনো অসুবিধা হলে কর্পূর সঙ্গে রাখবেন। যেহেতু এই সময়টায় পাহাড় একদম শুকনো, তাই প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন এখানে। লাচুং থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত এই 0 পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুট দূরে অবস্থিত এবং ভারত চীন সীমান্তে অবস্থিত এই স্থানটি। এটি সভ্যতার শেষ ফাঁড়ি এবং সামনে কোনো রাস্তা নেই। 3টি নদীর সুন্দর সঙ্গম, চারপাশের তুষার ঢাকা পর্বতমালা এবং অপূর্ব নৈসর্গিক দৃশ্য 0 পয়েন্ট সিকিমকে ভারতের সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি করে তোলে। সেটা জেনেই এসেছিলাম এখানে, কিন্তু কোনো বরফের দেখা পেলাম না। এপ্রিলের লাস্ট বা মে জুনে এখানে কোনো বরফ পাবেন না। মন খারাপ হয়ে গেছে, 0 পয়েন্টে এসে বরফ নেই। এই একটুখানি বরফ, ওদিকে যেতে হবে, তাও জলই জল, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা।
বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না। এবার যাব আমরা ইয়ামথাং ভ্যালিতে। আর যেতে যেতে বলি গতকাল রাতে আমাদের সাথে ঠিক কী হয়েছিল। যেটা আগেই বলেছি, গাড়ির কন্ডিশান একদমই ঠিক ছিল না, কিন্তু এজেন্সি আমাদের কাছ থেকে টাকা নিয়ে যেন তেন প্রকারে একটা গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নর্থ সিকিমে আসার রাস্তা একদমই ভালো নয়, তার উপর বৃষ্টি হচ্ছে আর আমরা আসছি রাত্রের বেলা। গাড়ি যখনই ইউটার্ন নিয়ে পাহাড়ের উপরে উঠছে তখনই লোড আর নিতে পারছে না, আমাদের সবাইকে নামিয়ে দিয়ে শুধু গাড়িটাকে উপরে তোলা হচ্ছে। রাত 12টা, গাড়ি হঠাৎ ব্রেক ফেল করে পেছন দিকে গড়িয়ে যেতে শুরু করলো। ভাগ্য ভালো, বাদিক বরাবর পাহাড়ের গা ঘেঁষে গাড়িটা নিচের দিকে গড়িয়ে আসলো। আর এটা যদি ডান দিক বরাবর হতো তাহলে আমাদের গাড়ি পুরো খাড়িতে চলে যেত। যেন তেন প্রকারে গাড়ি থেকে আমরা হুড়মুড় করে নেমে পড়লাম। ঘন জঙ্গল, ফাঁকা রাস্তা, অন্ধকার, তার মধ্যে বৃষ্টি, কিছুই দেখতে পাচ্ছিলাম না। ট্রাভেল এজেন্সি ওদিকে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, ওনারা ওই সময় কোনো হেল্পই করতে পারবেন না। বেশ কিছুক্ষণ ওভাবে কাটিয়ে দিলাম, তারপর একটা গাড়িকে আসতে দেখে একটু স্বস্তি পেলাম। ওই গাড়িওয়ালাকে আমাদের প্রবলেমের কথা খুলে বলাতে এবং লাচুংয়ের হোটেলের অ্যাড্রেস দিলাম, উনি আমাদেরকে লিফট দিতে রাজি হলেন। কিন্তু এজেন্সি আমাদের কোনো রকম হেল্প করলেন না। আমরা এভাবেই লাচুংয়ের হোটেলে পৌঁছালাম। গল্প করতে করতে চলে এলাম ফ্লাওয়ার ভ্যালিতে। ছোট ছোট গাছে প্রচুর বেগুনি রঙের ফুল ফুটে আছে। এখানে পাহাড়টা দেখতে একদম বেগুনি। আমি বলবো মে জুনে কেউ সিকিম আসার প্ল্যান করবেনই না। আর নর্থ সিকিম তো একদমই আসবেন না এখন। জীবনের এত ঝুঁকি নিয়ে দেখার কি আছে? 0 পয়েন্টে তো শুকনো কয়েকটা পাহাড় ছাড়া আর কিছুই এই সময় দেখতে পারবেন না। বরফ থাকলে মন মুগ্ধ হয়ে যেত যে বরফ দেখেছি, চোখ জুড়িয়ে গেছে, কিন্তু এখন তো সেটাও দেখতে পাবেন না। এই গাছটিকে বলে সুনপাতি। এবার দাদা আমাকে এনে দিলেন। এখানকার মানুষ ধূপকাঠির বদলে এটাই ব্যবহার করে থাকে বাড়িতে। এর খুব সুন্দর একটা স্মেল আছে। 0 পয়েন্ট থেকে ফেরার পথে ইয়ামথাং ভ্যালিতে দাঁড়ালাম, কিন্তু বৃষ্টির জন্য আর নিচে নেমে ছবি তুলতে পারলাম না। তারই মধ্যে প্রচণ্ড টেনশন, লাচুংয়ে হোটেলে ফিরে গিয়ে গাড়ির কোনো ব্যবস্থা হয়েছে কিনা, কী করে আমরা গ্যাংটক ফিরে যাব। এখন লাঞ্চ টাইম, আমরা লাচুংয়ের সেই হোটেলে ফিরে এসেছি সাইট সিং করে। তো লাঞ্চ করব। তার আগে বলি, গ্যাংটকে ঘোরার থেকে শুরু করে নর্থ সিকিম আসা সব কিছুতে আমরা প্রচণ্ড প্রবলেম ফেস করছি। আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি, এখানে ঘুরতে এসে আমরা যে প্যাকেজ নিয়েছিলাম নর্থ সিকিমের, সেটা নিয়েছিলাম হচ্ছে এজেন্সি ছিল নিউ হরাইজন ট্রাভেল এজেন্সি, এমজি মার্গে ছিল। তো ওই ট্রাভেল এজেন্সির থেকে সাবধান, ওনাদের ম্যানেজমেন্ট একদমই ভালো নেই। আমরা এখন লাচুংয়ে হোটেলে রয়েছি, হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে নিচেও চলে এসেছি যে লাঞ্চ করে বেরোবো, কিন্তু আমাদের এখান থেকে এখানে সাইট সিংয়ের জন্য না ওনারা কোনো গাড়ি দিয়েছেন, আমাদের নিজেদের অ্যারেঞ্জ করে ঘুরতে হয়েছে। আর এখান থেকে যে আমরা গ্যাংটকে ফিরে যাব তার জন্যও কোনো গাড়ি আসেনি। বারবার ফোন করাতে শুধু বলছে দেখছি, কিন্তু দুপুর এখন প্রায় 2:30 থেকে 2:30 বেশি বাজে, 3টে বাজতে গেল, কিন্তু কোনো গাড়ি নেই। আমরা এখান থেকে কী করে যাব সেটাও জানি না। তো ওই নিউ হরাইজন ট্রাভেল এজেন্সি, এদের ম্যানেজমেন্ট কিন্তু প্রচণ্ড খারাপ। কোনো ট্রাভেল এজেন্সিকে বিশ্বাস করে এই মুহূর্তে নর্থ সিকিম আসবেন না। এজেন্সি সবসময় বলবে সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে আসলে বিপদেই পড়বেন, কোনো কিছুই ঠিক হয়নি এখন। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি আর এগ কারি। এখানে হোটেল ওনারও খুব রেগে যাচ্ছেন এজেন্সির ওপর, কারণ আমাদের লাঞ্চ সেরেই গ্যাংটক ফেরার পালা, তখনও কোনো গাড়ির অ্যারেঞ্জমেন্ট হয়নি। এখন সেই লাচুং হোটেলের সামনে অ্যাকচুয়ালি রাস্তার সাইডেই দাঁড়িয়ে আছি। তো আমাদের ট্রাভেল এজেন্সি ভীষণ খারাপ ব্যবহার করেছে আমাদের সঙ্গে। তো সে বিষয়ে আমরা যে 10 জন আছি তাদের কাছ থেকেও আপনারা একটুখানি শুনে নিন বিস্তারিত। হ্যাঁ দিদি, নর্থ সিকিম প্ল্যান নিয়ে মানে কি প্রবলেম ফেস করতে হচ্ছে? প্রবলেম ফেস করতে হচ্ছে বলতে, আমরা নিউ হরাইজন বলে যে আমাদের ট্রাভেল এজেন্সি, আমরা তার সাথেই কথাবার্তা বলে আমরা প্ল্যান করেছিলাম আমরা নর্থ সিকিম ঘুরবো, ইস্ট সিকিম ঘুরবো। এইটা প্ল্যান করেই আমরা ওদের সাথে মানে আলোচনা করে আমরা এসেছিলাম। তো নিউ হরাইজন আমাদেরকে ভীষণভাবে ধোঁকাবাজি করেছে, আমাদের সাথে ভীষণভাবে ধোঁকাবাজি করেছে। আমি পরের কথাতে আমি পরে আসছি, আমি আগে জানাতে চাই জনতাকে যে এই নিউ হরাইজন বলে যে ট্রাভেল এজেন্সি আছে তার সাথে কখনোই কোনোভাবেই আপনারা যোগাযোগ করবেন না। দে আর লিটারালি ফ্রড। এনাদের মূল যিনি সব কিছু মানে
মানে অর্গানাইজ করেন, তিনি হচ্ছেন গিয়ে মানে কেষ্টবাবু। এবার এই কেষ্টবাবু লোকটাও হচ্ছে গিয়ে একদম একটি মানে ফ্রড লোক। ইনি আমাদের গাড়ি নিয়ে যেভাবে দুদিন ধরে ভোগাচ্ছে, সেটা আমরা আজকে পরিবার নিয়ে এসেছি, কেউ বাচ্চা নিয়ে এসেছে, কেউ মানে সস্ত্রীক এসেছে, সবাই কিন্তু মানে ফ্যামিলি পার্সন। সেখানে আমাদেরকে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের যে কি হেনস্থা হয়েছে আমরা বলতে পারবো না। গাড়ি এখানকার লোকেরা সঠিকভাবে কিছুই দেয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এরা এতটা আমাদের কাছ থেকে লুটপাট করছে যে আমি বলতে পারবো না। প্রত্যেকটা পার্সনের কাছ থেকে ওরা কিন্তু ইকুয়ালি পয়সা নেয় না, ওরা যেমন পারছে তেমন লোকেদের কাছ থেকে মাথা চাটিয়ে পয়সা নিয়ে চলে যাচ্ছে। আমার একটা কথাই শেষ, আমার যেটা মানে মূল বক্তব্য সেটা হচ্ছে কি, প্লিজ আপনারা গ্যাংটক সিকিমকে বয়কট করুন, ব্যান করুন, এখানে একদম বেড়াতে আসবেন না। এবং এই যে আমি ট্রাভেল এজেন্সি যেটা মানে যে নামটা আমি বলছি নিউ হরাইজন, এদের সাথে কখনোই আপনারা একদম, এদের এগেনস্টে কমপ্লেন আছে, তাই তো? ভীষণভাবে কমপ্লেন। এটা শুধু আমরা কমপ্লেন করছি না, অনেকেই আগে অলরেডি কমপ্লেন করেছে। আচ্ছা, আইনি সাহায্য অনেকেই নিয়েছে এদের। হ্যাঁ, নিতেই হবে, লিগ্যাল স্টেপ নিতেই হবে। লাচুং অবধি সার্ভিস দিয়েছে বলতে ওদের অনিচ্ছা সহকারে। এবং আমরা গতকাল রাত্রে, আমরা যেখানে বেড়াতে এসেছি, গতকাল রাত্রে আমাদের মানে জীবন বিপন্ন করে আমরা এসেছি, আমরা মরতে বেঁচে গেছিলাম। ওরা যে গাড়ি আমাদেরকে প্রোভাইড করেছিল সেটা একেবারেই সঠিক কন্ডিশনে ছিল না, তার ক্লাচ প্যাড ছিল না, তার ব্রেক ছিল না। তাহলে আসল দুটো জিনিস গাড়ির নেই। সেই রকম গাড়িতে 10 জন আরোহী আসছে, কিভাবে আসতে পারে? কালকে আমাদের গাড়ির অবস্থা ভীষণ খারাপ ছিল, কালকে আমরা মরতে বেঁচে গেছি। প্রত্যেকটা পার্সনের কাছ থেকে ওরা কিন্তু ইকুয়ালি পয়সা নেয় না, ওরা যেমন পারছে তেমন লোকেদের কাছ থেকে মাথা চাটিয়ে পয়সা নিয়ে চলে যাচ্ছে। তো শুধুমাত্র আমি যে বলছি তা নয়, আমাদের গ্রুপে থাকা বাকিরাও কিন্তু একই কথাই বলছে। এবং আপনারা যারা যেখান থেকে আসছেন না কেন, সিকিম ট্যুরের আগে হাজারোবার ভাববেন। কোন ব্লগার কি বলেছে আমি জানি না, আমি নিউ ব্লগার ঠিকই, কিন্তু আমি যেসব এক্সপিরিয়েন্স গ্যাদার করছি এবং সঠিক ইনফরমেশন দেওয়ারও চেষ্টা করছি সবাইকে, আপনারা প্লিজ সতর্ক হবেন, আসার আগে প্রচণ্ডভাবে ভাববেন। আর সিকিম এমন কোনো জায়গা নয় যে এখানে আসতেই হবে। এখানে আসা মানে এখানকার পাবলিক আপনাদেরকে পুরো লুটে নিচ্ছে আর মানে বোকা বানাচ্ছে জাস্ট। আমাদের আজকে সারাদিন ধরে না কোনো গাড়ি পাঠিয়েছে, না এখান থেকে নিয়ে গেছে, কোনো কিছুই প্রোভাইড করেননি ওনারা। খুবভাবে হ্যারাসমেন্টের শিকার আমরা। এখন সবাই মিলে এই বাইরে দিয়েই ঘোরাঘুরি করছি, জানি না এর পরের স্টেপ কী হবে। দেখুন, আমাদের সাথে বাচ্চাও রয়েছে, আমরা 6 ফিমেল পারসন আর তার সঙ্গে বাচ্চা। এই নিয়ে আমরা এইভাবে ভোগান্তির শিকার। জানি না এই ট্রাভেল এজেন্সি কতদিন ধরে কত মানুষকে এরকম বোকা বানাচ্ছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। সিকিমে আরেকটা জিনিস হয় যেটা আপনাদের একটু জানিয়ে রাখি আমি, এখানে এসে এই হ্যারাসমেন্টের শিকার হয়ে অনেক কিছু জানতে পারছি। আমার থ্রু আপনারাও জানুন, এটাই আমি চাই। সেই জন্য জানানো যে আমাদের মতন প্রবলেমে যাতে আপনারা ফেস না করেন। সেটা হচ্ছে, এখানে এসে যদি আপনারা কোনো হোটেলে থাকেন, সেই হোটেলকে যদি বলেন যে আমরা ঘুরতে যেতে চাই বা সাইট সিইং করতে চাই, আমাদের একটু অ্যারেঞ্জ করে দিন, হোটেল কিন্তু আরেকটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনার অ্যারেঞ্জ করে দেবে। ট্রাভেল এজেন্সি আবার গাড়ির জন্য আলাদা কাউকে ধরবে, মতলব গাড়ির একজন আলাদা যে গাড়ির সার্ভিসটা দেয়, আর ট্রাভেল এজেন্সি আর টাকাটা নিয়ে নেবে। কিন্তু গাড়ির সার্ভিসের লোকটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। আর ট্রাভেল এজেন্সির টাকা নেওয়া হয়ে গেলে কিন্তু তার কোনো দায়িত্ব নেই, সে আর কোনো হেল্পই করবে না কোনোভাবে। আর ওই গাড়ির ব্যাপারে লোকটার সঙ্গে তো কোনো যোগাযোগ আপনাদের থাকছেই না, তাকে আপনারা চেনেনই না, আপনারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসছেন। তার জন্য ট্রাভেল এজেন্সি ঠিক মতন চুজ করুন আর সতর্ক হয়ে এখানে আসুন। এরকম প্রবলেমে আর কেউ যাতে না পড়ে, আমি সেটাই চাই। আমাদের আগামীকালের প্ল্যান রয়েছে নাথুলা সাঙ্গু লেক, কিন্তু এজেন্সি আমাদের এমনভাবে লুটে নিয়েছে বা খারাপ ব্যবহার করেছে, আমাদের ঘোরার উত্তেজনাটাই নষ্ট হয়ে গেছে। তাই আমরা বাড়ি ফিরে চললাম। হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এসেছি দেওরালি স্ট্যান্ডে। এখান থেকেই শিলিগুড়ি যাওয়ার গাড়ি ছাড়ে।
সিকিমে ঘুরতে এসে অনেকের সাথেই পরিচয় হলো, প্রত্যেকের মুখে একই কথা, সেকেন্ড টাইম আর কোনোদিন সিকিম আসবো না, এতটাই বাজে। শিলিগুড়ি যাওয়ার পথে আমাদের গাড়ি দাঁড়ালো একটা সুন্দর হোটেলে, সেখান থেকে আমরা লাঞ্চটা সেরে নিলাম। আপনাদেরকে এখানে আরও একটা কথা জানিয়ে রাখি, ব্যারাকপুরের একটা ট্রাভেল এজেন্সি যাদের গ্যাংটকের হোটেলের নাম হচ্ছে ব্রোজ নজম রিট্রিট, এদের সঙ্গে একদম ডিল করবেন না, কারণ এরা বুকিং করিয়ে কোনো সার্ভিস দেয় না, পুরো চিটিংবাজ। লাস্ট টাইম পাহাড় থেকে একটা থুপ্পা খেয়ে বিদায় নিলাম সমতলের দিকে, অনেক বাজে অভিজ্ঞতা নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এরকম অথেন্টিক নিউজ আরও জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।